তো আমরা এখন পর্যন্ত যা যা পড়ছি সেটা হচ্ছে কাজের ডেফিনেশন এবং হচ্ছে কাজ থেকে শক্তিতে কনভার্ট করলাম আর কি, গতিশক্তিতে, সেই পর্যন্ত। তো এইটাকে আমি একটু দেখো খুব কুইকলি একটু রিক্যাপ করি। যেটা ছিল যে ফার্স্ট যেটা ছিল যে ধরো তুমি কোনো একদিকে বল প্রয়োগ করলা আর সরণ হচ্ছে একই দিকে হয়, তখন আমার ডাব্লিউর এর মানটা ছিল হচ্ছে এফ ইন্টু এক্স, বল ইন্টু সরণ। বাট তুমি একটা বস্তুকে বল প্রয়োগ করলা কিন্তু সরণ হয়েছে একদিকে, তখন ডাব্লিউটা যেটা দাঁড়াইছে ছিল এফ এক্স কস থিটা। তারপরে একটা প্রবলেম আসছে যে যদি বলটা বারবার পরিবর্তিত হয়, তো বারবার যখন পরিবর্তিত হয় মানে ধরো এখানে সরণ হচ্ছে একদিকে কিন্তু এখানে শুধু ফোর্স না, ফোর্সটা হচ্ছে এক্স এর ফাংশন। ধরো এরকম যে এফ অফ ইকুয়াল টু হচ্ছে 5x², অর্থাৎ সরণ যত হবে ওই অনুযায়ী যদি পরিবর্তিত হয়, তাহলে আমরা যেটা করছিলাম যে ডিরেক্ট তো পারি না, তো ক্ষুদ্র একটা ব্যবধানের জন্য অর্থাৎ ক্ষুদ্র সরণের জন্য আমরা এই এফ অফ এক্স কে নিয়ে আসছিলাম। তারপরে ক্ষুদ্রটাকে আনার পর দুই পাশে ইন্টিগ্রেশন করে দিলেই হচ্ছে আমাদের বড় ডাব্লিউ বের হয়ে গেছিল। সেটা ছিল এই যে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স। এখানে ছিল আদি পয়েন্ট, এখানে ছিল ফাইনাল, ইনিশিয়াল আর ফাইনাল। এই ছিল হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা। আচ্ছা ঠিক আছে, একটু ভুল হয়ে গেছিল, এখন মনে ক্লিয়ার হয়েছে। ওকে, হ্যালো তাহলে ভাই, এই শুনতেছেন? হ্যাঁ শুনতেছি। ওই যে কাজ আর শক্তির এককটা সেম কেন, এটা আরেকবার বলেন। আচ্ছা আমরা হচ্ছে আহ, আচ্ছা এটাতে আসছি। তারপরে হচ্ছে ধরো আমরা ওয়ার্ক এনার্জি থিওরাম শিখছিলাম। ওয়ার্ক এনার্জি মানে কাজ শক্তি উপপাদ্য, এটা দিয়ে বলি। কাজ শক্তি উপপাদ্য বলছিল যে কৃত কাজ অর্থাৎ ওয়ার্ক ডান ছিল ডেল্টা অফ ই কে, গতিশক্তির পরিবর্তনের সমান। যেমন ই কে মানে হচ্ছে হাফ এম ভি স্কয়ার, শেষ বেগ থেকে আদি বেগের যেই এই পার্থক্যটা দিয়ে বলছিলাম হচ্ছে এটা ছিল হচ্ছে কৃত কাজ। এটা ছিল ওয়ার্ক এনার্জি থিওরাম। তাহলে আমাকে একটা জিনিস খেয়াল করো রাজিন, যে কাজের একক যেহেতু জুল, আর এখানে দেখো আমরা দুইটা রাশির কি করতেছি, বিয়োগ করতেছি। তো খেয়াল করো যে সমজাতীয় রাশি হলে বিয়োগ করা যায়। এখন তুমি বলবা যে হ্যাঁ ভাই এটা তো শেষ বেগে থাকা অবস্থায় গতিশক্তি, এটা হচ্ছে আদি বেগে থাকা অবস্থায় গতিশক্তি, প্রবলেম নেই। তাহলে এই যে এখানে খেয়াল করো যে সমজাতীয় দুইটা রাশির বিয়োগ ফলের কারণে দেখো লেফট হ্যান্ড সাইডের এটার একক যা হবে, এটার একক যেহেতু জুল জানি, তাহলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেক গুলার এককও কি হবে, জুল হবে। জুল হবে, কারণ তুমি তো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে ইকুয়েশন সেম রাখতে হবে। তো এটা থেকে তো বুঝাই যাইতেছে যে, আর আমরা কিন্তু ইয়াটাও করছিলাম মানে সংজ্ঞা যে দিছিলাম কাজের, সেখানে বলছিলাম দা ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক ইজ কল এনার্জি। তাহলে এবার খেয়াল করো, যেহেতু পরবর্তীতে আমরা প্রুফ করে দেখাইছিলাম যে এই যে গতিশক্তির যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটাই কৃত কাজে কনভার্ট হয়ে গেছিল। ঠিক আছে, ওই যে আমরা ডাব্লিউ ইকুয়াল টু এফ এক্স দেখছিলাম, দেন এফ কে হচ্ছে এম এ দ্বারা রিপ্লেস করছিলাম, তারপরে এক্স এর তারপরে এ এর জায়গায় যে ফর্মুলা বসালাম, তারপরে ওভারঅল কাইটা সবশেষে কিন্তু এটাই থাকছিল যে শেষ বেগে থাকা অবস্থায় যে শক্তি, সেই শক্তি থেকে এটা যদি আমরা বিয়োগ দিই তাহলে আমরা কৃত কাজটা পাবো। আর এটাও আমরা ফোকাস করছিলাম যে আচ্ছা নেইটের অবস্থা মেবি খারাপ, ধুলা হয়ে যাচ্ছে না রাজিন তোমাদের না, স্ক্রিন? ঠিক আছে তো। আচ্ছা আমি বুঝেছি, ধুলা হয়ে যাচ্ছে। আচ্ছা আমাকে দেখাচ্ছে গুলো হইতেছে, না হলে তো ভালোই, সমস্যা নেই। আচ্ছা তাহলে কৃতকাজের ফর্মুলা এটাই দাঁড়ালো যে, তার মানে দেখো তুমি সমজাতীয় দুইটা রাশির বিয়োগ করছো, তাহলে তাদের একক লেফট হ্যান্ড সাইডের একক তো সেম হইতে হবে। এটা তো এমনি বোঝা যায়, এখানের একক এখানে একক সেম হইতেই হবে। অথবা তুমি যদি আরেকটা করতেই চাও, তাহলে আমরা দেখো এনার্জির কিন্তু আমরা অনেকগুলা শ্রেণী বিভাগ থাকে, কিন্তু আমরা স্পেশালি কোন এনার্জিটা নিয়ে কাজ করছি এখন পর্যন্ত, সেটা হচ্ছে গতিশক্তি মানে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। আমাদের কিন্তু বিভব শক্তি গুলাও কিছু আছে, 9-10 পড়ছো, ওইগুলাতেও যাবো। তো তার আগে একটা জিনিস খেয়াল করো, হাফ এম ভি স্কোয়ার। তো এম এর একক হচ্ছে কি কেজি, ভি এর একক কি মিটার পার সেকেন্ড, কিন্তু তার হচ্ছে বর্গ করা লাগবে, করো সমস্যা নেই। তাহলে আসো কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, এটা দাঁড়ালো। ঠিক আছে, তো এইখান থেকে তুমি যেটা করতে পারবা সেটা হচ্ছে যে
কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারকে এক পাশে আনো আর আরেক পাশে মিটার না, সেইটা কিসের একক? বলের একক, নিউটন। তুমি বলো। তাহলে এই যে নিউটন আর এই যে মিটার, তো নিউটন মিটার মানে জুল। কতভাবে প্রুফ করা যায় যে শক্তি এবং হচ্ছে ইয়ার একক কিভাবে? ফার্স্ট অফ অল হচ্ছে ইকুয়েশন দিয়ে প্রুফ করা যায় যে লেফট হ্যান্ড সাইডের একক রাইট হ্যান্ড সাইডের একক সেম হইতে হবে, যেহেতু এটা জুল তাহলে এদের সবার জুল হইতে হবে। তারপরে আবার একক বসায় প্রুফ করা গেল। তার মানে তুমি যে কোনো সময় যখন এনার্জি দেখবা, সেই এনার্জিটার একক গুলাকে কনভার্ট করে দেখবা নিউটন মিটার পাবো, অর্থাৎ নিউটন মিটারের অপর নাম হচ্ছে জুল। তাহলে এখন হচ্ছে আমরা কিছু ম্যাথ দেখবো। তো এই ম্যাথের হচ্ছে খুবই ভালোভাবে শিখতে হবে। আবার আর এখান থেকে আবার একটু বলে দেই, শক্তি ইকুয়াল টু কিন্তু কৃতকাজ না। এখানে কিন্তু বলা আছে শক্তির পরিবর্তন। তো এই বিষয়টা একটু মাথায় রাখবা। তো আমরা কিন্তু মাঝে মাঝে হচ্ছে এটাতে কনফিউজড হয়ে যাই, ঠিক আছে? আর যখন আমাকে বলাই থাকে যে ভাইয়া আমি তো কাজই করছিলাম গতিশক্তির সমান, অর্থাৎ হাফ এম ভি স্কোয়ার, এটা মানে হচ্ছে আইদার বস্তুটা হচ্ছে স্থির ছিল অর্থাৎ আদিবেগ জিরো, দেন তুমি কি করছো ভি ইকুয়াল টু ভি তে নিয়ে গেছো, অথবা আইদার বস্তুটা হচ্ছে ভি বেগে ছিল ভি ইকুয়াল টু ভি, তুমি এটাকে জিরোতে নিয়ে গেছো। আচ্ছা, আচ্ছা ইউ ধরলাম, সমস্যা না। তো স্থির থেকে গতিশীল অথবা গতিশীল থেকে স্থির, এইটাতে যখন করো তখন ওই যে হাফ এম ইউ স্কয়ারের বললো, অর্থাৎ হাফ এম ইউ স্কয়ারটা হয়ে যায় জিরো স্কয়ার, অর্থাৎ এটা নাই। তার মানে আসলে তুমি যখন বলো যে ভাই জিরো থেকে ভি বেগে নেয়ার কারণে আমি কাজ করছি হাফ এম ভি স্কয়ার, যেটা আসলে ভি বেগে থাকা অবস্থায় গতিশক্তির সমান, তো মাথায় রাখবা আসলে ভি বেগের গতিশক্তি থেকে শূন্য বেগে থাকা অবস্থার গতিশক্তি যেটার মান জিরো, সেটা কিন্তু এখানে বিয়োগ আছে। তো এইটা থেকে এটা বুঝলা যে শক্তির পরিবর্তনটা কৃতকাজের সমান। আর ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা এখন আমরা কিছু ম্যাথ দেখি। আচ্ছা ওই আরেকটা যেটা বলছিলাম যে তোমার বল চেঞ্জ হওয়ার কথা বলছিলাম, কিন্তু আরেকটা ক্ষেত্রে ধরো তুমি কোন একটা বস্তুকে বক্রপথে নিয়ে যাইতেছো, হ্যাঁ? তো বক্রপথে নিয়ে গেলে তুমি দেখলা যে কোন একটা মুহূর্তে তুমি ফোর্স অ্যাপ্লাই করতেছো এইদিকে, স্মরণ হচ্ছে এইদিকে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে θ1, ঠিক আছে? আবার একটু পরে দেখলা যে এইদিকে ফোর্স অ্যাপ্লাই করতেছো, এটা এখানে গেল, এটা হচ্ছে θ2। তো প্রতিনিয়ত কি হচ্ছে এই θ2 θ1 θ3 এগুলো চেঞ্জ হচ্ছে। তো তখন কিন্তু আমাদের কোন ফর্মুলা করা লাগবে? বলাই আছে যে ডাব্লিউ ইকুয়াল টু ছিল এফ রাখো, ডিএক্স রাখো এবং কস থিটা, অর্থাৎ ইন্টিগ্রেশনের ভিতরে কস থিটা চলে আসবে যদি অ্যাঙ্গেলটা কি হয় বারবার চেঞ্জ হতে থাকে। তারপরে আবার এইটাও বলা ছিল যদি এই বলটা যদি ধ্রুব থাকে তাহলে তুমি কি করতে পারবা? বাইরে নিয়ে আসতে পারবা। বাট বলটা যদি ধ্রুব না হয়, F1 F2 F3 বিভিন্ন পয়েন্টে বিভিন্নটা হইতো, তখন কিন্তু আসলে এটাকে বাইরে আনতে পারত না, এটা ভিতরে রেখেই কিন্তু কি করা লাগতো? এফ ডিএক্স কস থিটা দিয়ে করা লাগতো। আমি বলছিলাম যে ইন্টিগ্রেশনটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে, যে কোনো পজিশনে যে কোনো সময়ে যে কোনো ভাবে হোক আমরা ইন্টিগ্রেশন দিয়ে বের করতে পারবো। তাহলে এখন আমাদের বইয়ে আমি ওইখানে হচ্ছে 4টা ম্যাথ লিখছি, 4টা ম্যাথ করাই দেই। আমি হচ্ছে দেখি 6-7টা ম্যাথ করাবো আজকে, খুব দ্রুত করাবো। তো আমরা হচ্ছে রিক্যাপ করে ফেললাম, আমরা বিভব শক্তিতে যাই নাই, কারণ বিভব শক্তির পার্টেই আরো অনেকগুলো ম্যাথ আসবে, 8-10টা ম্যাথ আসবে। তো বিভব শক্তিটাও খুব ইম্পর্টেন্ট, গতিশক্তি বিভব শক্তি দুইটাই সমান ইম্পর্টেন্ট। বাট আমরা যেহেতু গতিশক্তি পর্যন্ত আছি এই জন্য হচ্ছে গতিশক্তি রিলেটেড ম্যাথ গুলো করবো। তো ফার্স্টে দেখো 1 নাম্বার একটা কোশ্চেন, বল ভেক্টর দেয়া আছে এবং এখানে সরণ ভেক্টর দেয়া আছে, বলছে যে ডাব্লিউ কত। তাহলে এটা আমাদের কোন ফরম্যাটে যাবে? যেহেতু ভেক্টর ফরম্যাটে আছে, তো তুমি ইজিলি বলতে পারো যে সলিউশন এক কি হবে, ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস, অর্থাৎ টুয়াইজ আই ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 5k ক্যাপ, এটার সাথে ডট প্রোডাক্ট হবে 6i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ, ঠিক আছে? আর ডট প্রোডাক্ট আশা করি সবাই জানো। তো এইখানে একটা কোশ্চেন অনেকে করতে পারো, ভাইয়া এই বল গুলা কি ধ্রুব? অবশ্যই ধ্রুব। খেয়াল করে দেখো, আই এর সাথে 2, জে এর সাথে 3, কে এর সাথে 5, মানে এটা বারবার চেঞ্জ হবে না। বাট যদি কোনো কারণে, আমি বলতাছি না যে থাকবে, যদি ধরো কোনো কারণে এখানে 2টি আই থাকতো, অর্থাৎ সময়ের সাথে সাথে কিন্তু আই এর মান চেঞ্জ হতো, তখন কিন্তু তোমাকে এটা ইন্টিগ্রেশন দিয়ে করা লাগতো। তো এটা একটু মাথায় রাখবা যে কখন তুমি রিল্যাক্সে করতে পারবা। যদি এখানে যেহেতু কোনো চলক নাই, সবগুলা ফিক্সড ভ্যালু, তার মানে এটা হচ্ছে ধ্রুব বল। ধ্রুব বলের তো কনসেপ্ট জানি, জাস্ট ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস। তাহলে এখান থেকে জানো যে আই এর সাথে আই, তাহলে আসবে 2 × 6 প্লাস
3 ইন্টু 2, তারপরে মাইনাস 5 ইন্টু 1, আয়ের সাথে আয়ের সহগ, যে সাথে যে, ডট প্রোডাক্ট সবাই পারে, ভেক্টরের ডট প্রোডাক্ট। ঠিক আছে, তো এটা থেকে দেখো ইজিলি 6 দুগুণা 12, 18, 18 থেকে 5 গেলে হচ্ছে 13 জুল। 12 6 মাইনাস 5 ইকুয়াল হচ্ছে 13 জুল। এখন এইটার একক যে জুল হবে সেটা কিভাবে বুঝলাম? কারণ এই যে দেখো, বলের একক নিউটনে দেয়া, এটার একক মিটারে দেয়া, তো নিউটন আর মিটার গুণ দিলে জুল হবে। ঠিক আছে, সেটা একটু মাথায় রাখবা। অনেক সময় হচ্ছে মিটার না দিয়ে সেন্টিমিটার দেয়া থাকে, তো এইখানে যে রেজাল্ট পাবা সেটাকে মিটারে নিতে হলে যেটা করা লাগে, সেন্টিমিটার থেকে মিটার নিতে হলে 100 দ্বারা ভাগ করা লাগে। তো এইগুলো একটু কেয়ারফুল থাকবা, খুব তাড়াহুড়া করে করার দরকার নাই। 2 নাম্বার ম্যাথটা হচ্ছে সুপার ইম্পর্টেন্ট, এটা দেখো বুয়েট 16-17 আসছে, এবং এইটা হচ্ছে আমাদের যে পরিবর্তনশীল বলের যে ফর্মুলা সেইটাকে মানে একটু পারফেক্টলি রিপ্রেজেন্ট করছে। তার মানে দেখতেছো, তোমার এই যে ইন্টিগ্রেশন করে যে কাজের ইয়াটা বের করো, এটাকে তুমি লেস ইম্পর্টেন্ট ভাবলেও দেখো এগুলো কিন্তু বুয়েটের ইঞ্জিনিয়ারিং বলো আরো বিভিন্ন ভার্সিটিতে আসে, তো এগুলো একটু খেয়াল রাখতে হবে। এবং এটা 2 অ্যাপ্রোচে করা যায়। তো আমরা হচ্ছে প্রথম অ্যাপ্রোচটা একটু বড় হবে, দ্বিতীয় অ্যাপ্রোচটা একটু ছোট হবে। তো তুমি পরীক্ষার হলে দ্বিতীয় অ্যাপ্রোচে করতে পারবা, যেটা ছোট, বাট প্রথমটা দেখাবো কারণ আমরা হচ্ছে বলছিলাম যে কাজের যে ইন্টিগ্রেশনের ফর্মুলাটা, এটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট ফর্মুলা, অর্থাৎ এইটা সব ধরনের অবস্থাতে এটা কার্যকর। তো সেটাই এখন আমরা দেখাবো। 2 নম্বরে দেখো বলা আছে ভাইয়া যে স্মরণটা হচ্ছে একটা ফাংশন। ফাংশন কিভাবে বুঝলাম? এই যে দেখো 3t মাইনাস 4t স্কোয়ার প্লাস টি কিউব, দেখতেছো সময় চেঞ্জ হবে এবং একক দেওয়া আছে হচ্ছে মিটার। তার মানে সময় চেঞ্জ হবে, স্মরণও চেঞ্জ হবে। ঠিক আছে, এক জায়গায় দাঁড়ায় নেই, এটা একটা সময়ের মাধ্যমে একটা চলক দিল, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে 5 কেজি ভরের বস্তুর স্মরণের ফাংশন, তাহলে ভর হচ্ছে 5 কেজি, বস্তুটার ভর হচ্ছে 5 কেজি। হ্যাঁ, তারপরে বলছে যে t ইকুয়াল টু 0 থেকে t ইকুয়াল টু 4 পর্যন্ত কৃতকাজ, অর্থাৎ তোমাকে যেটা করা লাগবে 0 থেকে 4 মানে 0 থেকে 4 সেকেন্ড পর্যন্ত কৃতকাজ বের করো। তো 4 সেকেন্ডে তো একটা স্মরণ হবে, তো ওই স্মরণ পর্যন্ত কৃতকাজটা বের করো। তো খেয়াল করো এটাতে কিভাবে করবা, এটা হচ্ছে খুবই খুবই সহজ। তো ফার্স্ট অফ অল তোমাকে যেহেতু কৃতকাজ বের করতে হবে, কৃতকাজ যেহেতু বের করতে হবে, তো তোমাকে আসলে এই ফর্মুলাতেই যাইতে হবে। এফ ডট, ধরো এখানে এক্স দেয়া তো সমস্যা নেই, তো আমরা হচ্ছে এফ ভেক্টর ডট এক্স ভেক্টর এর ইন্টিগ্রেশন করে দিলেই হবে। ঠিক আছে, কিন্তু লিমিট কত বসাবো এটা নিয়ে কিন্তু একটা সন্দেহ থাকতে হবে। কেন বলতো? কারণ এই পাশে হচ্ছে আমরা ধরো ডিএক্স নিলাম, হ্যাঁ ডিএক্স, অর্থাৎ স্মরণটা ক্ষুদ্র নিলাম, তো ক্ষুদ্র স্মরণের জন্য এখানে কিন্তু স্মরণের ইন্টিগ্রেশন বসাইতে হবে। তাহলে এইটাকে আমরা একটু মডিফাই করে ফেলবো, মডিফাই করলে দেখবো যে অনেক সহজ হয়ে যাবে। তো তার আগে আমরা যেটা করব যে এই স্মরণটাকে একবার ডিফারেন্সিয়েশন করো। তো স্মরণকে ডিফারেন্সিয়েশন করলে হয় বেগ, আমরা জানি যে ডিএক্স ডিটি। আর তুমি যদি এটাকে স্মরণ করো, এটা কি দাঁড়াবে বলো? আমি ডিরেক্ট করতেছি, আমি ধরে নিচ্ছি যে তোমরা ইন্টিগ্রেশন পারো, তো সময়ের সাপেক্ষে একবার এই পুরাটাকে ডিফারেন্সিয়েশন করো। আচ্ছা একবার দেখাই দিই, সবার মনে আছে কিনা জানি না। 3t মাইনাস 4t স্কোয়ার প্লাস টি কিউব, মানে এইখানে এটা করাটা আসলে ঠিক না, কারণ এই ইন্টিগ্রেশন তোমরা অনেকবার করছো, তাহলে এটা একবার ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটাতে আলাদা আলাদা হয়ে যাবে। অর্থাৎ ডিটিটি অফ 3t মাইনাস ডিডিটি অফ 4t স্কোয়ার প্লাস ডিডিটি অফ টি কিউব। আমি জাস্ট একবার দেখাচ্ছি, এরপরের আর কোন ডিফারেন্সিয়েশন দেখাবো না। তো সময় সাপেক্ষে করলে এটা হবে 3, এটা করলে কত হয়ে যাবে 8t, আর এটা করলে হয়ে যাবে 3t স্কোয়ার। এই হচ্ছে আমার বেগের রাশি পাইলাম। ঠিক আছে, এই হচ্ছে আমার বেগের রাশি পাইলাম। তো এইখানে অবশ্যই একটা জিনিস ফোকাস করো যে আমরা যেহেতু এখানে ডিএক্স আছে, আমি বলছিলাম যে এটাতে একটু মডিফাই করব, কারণ এখানে লিমিট কি বসাবো এটা আমরা জানতেছি না। ঠিক আছে, হ্যাঁ এটা বলা যাবে আদি অবস্থার 0 সেকেন্ডে যেই স্মরণ, 4 সেকেন্ডে যে স্মরণ, সেটা আমার লিমিট হিসেবে বসাতে পারি। বাট এটা আসলে একটা জিনিস খেয়াল করো, এটাকে একটু ফোকাস করো, এটাকে একটু ফোকাস করলে আমি কিন্তু এখান থেকে লিখতে পারি যে স্মরণ হচ্ছে ভিডিটি, ভিডিটি। তার মানে আমি কিন্তু চাইলে এখানের যে ফর্মুলা, সেই ফর্মুলার মধ্যে এখানে কিন্তু ইয়াটা পরিবর্তন করে ফেলতে পারি যে, আচ্ছা এগুলো ভেক্টর ফরম্যাটও এখন রাখার দরকার নাই, জাস্ট বল ইনটু স্মরণে। তাহলে আমি কিন্তু এখানে লিখতে পারতেছি এফ ডিএক্স সমান, দেখো ডিএক্স এগুলো ভি ইনটু ডিটি, ভি ইনটু ডিটি, এই যেটা
ভি ডিটি। তাহলে আমি কিন্তু এখানে লিখতে পারি এফ বি ডিটি বসাইলেই হয়ে গেছে। আর যখন সময় আসা পড়ছে তখন কিন্তু আমি 0 থেকে 4 বসাইতে পারছি। কেন বলতো? কারণ যখন ডিটি আসছে আমাকে কিন্তু বলেই দিচ্ছে যে সময় হচ্ছে 0 থেকে 4, এই যে 0 থেকে 4। তাহলে এফ বি ডিটি, তাহলে আমাকে আসলে এফ টা বের করা লাগবে, ভি বের করা লাগবে, ডিটি বের করা লাগবে। তো তোমরা কিন্তু অলরেডি একটা জিনিস জানো, এই যে এফ, এফ কে কিন্তু কি লেখা যায়? দেখো 0 থেকে 4, এফ কে কিন্তু তুমি চাইলে লিখতে পারবা এম এ ভি ডিটি, অর্থাৎ এফ ইকুয়াল টু এম এ বসাইলে এটা হয়ে যায়। এখন খেয়াল করো, আমার কাছে কিন্তু ভি আছে, এম অর্থাৎ 5 কেজিও আছে, কিন্তু এ নাই। তা আমরা এ কে এতে কিভাবে যাইতে পারি? আমরা এই বি কে আবার ডিফারেন্সিয়েশন করব, তাহলে এটা হয়ে যাবে ত্বরণ, অর্থাৎ ডিবি বাই ডিটি হিসেবে ত্বরণ আসবে। তো এটা আবার ডিরেক্ট করব। তো দেখো 3 কে ডিফারেন্সিয়েশন করলে 0, -8 কে ডিফারেন্সিয়েশন করলে -8, 3t স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে 60। তাহলে এখানে দাঁড়াইতেছে 60 - 8, এটা হচ্ছে আমার ত্বরণ। তাহলে আমাদের যে ওভারঅল কাজের ফর্মুলা, সেটার মধ্যে ডাব্লিউ ইকুয়াল টু যায় দাঁড়াইতেছে 0 থেকে 4 সেকেন্ড পর্যন্ত, এম হচ্ছে 5 কেজি, ত্বরণ কত? ত্বরণ হচ্ছে 60 - 8, আর বেগ কত? বেগেরটা হচ্ছে 3 - 80 + 3t স্কয়ার, আর এখানে হচ্ছে ডিটি। এই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। সো কি কি করলাম আবার দেখো তো। আমরা হচ্ছে ফার্স্টে বল আর সরণ, যেহেতু এটা হচ্ছে কি হচ্ছে ফাংশনের মাধ্যমে দেয়া, তার মানে বারবার চেঞ্জ হচ্ছে, তখন আমরা ইন্টিগ্রেশন করে দিলাম। যেহেতু ডিএক্স ছিল, ডিএক্স এর লিমিট বসাইছি, অর্থাৎ আদি সরণ মানে 0তম সময়ের সরণ, 4তম সময়ের সরণ। দেন আমরা কি করলাম, ডিএক্স টাকে দেখলাম যে এই যে এখান থেকে ডিএক্স ইকুয়াল টু বিডিটি লেখা যায়, বিডিটি বসাই দিলাম। তারপর 0 থেকে 4 বসাবো, কারণ এখন হচ্ছে ডিটি, ডিটি এর লিমিট বসাইতে পারবো। ঠিক আছে? তো ডিটি এর লিমিট বসানোর পর এফ এর জায়গায় এম এ বসাইলাম, এটা দাঁড়াইলো, এটা একবার স্ক্রিন শেয়ার দিই। আচ্ছা, তাহলে আমরা আলটিমেটলি এটা পেয়ে গেলাম। এখন এটাকে ইন্টিগ্রেশন করা কিন্তু খুব সহজ, তোমরা এটাকে কঠিন ভাবলে হবে না। হ্যাঁ, এটা কিন্তু একটা নিয়ম দেখাইতেছি, ফার্স্ট নিয়ম। ফার্স্ট নিয়মটা একটু বড় হবে বলছিলাম, বাট পরীক্ষার হলে তুমি ডিরেক্ট এই লাইনে চলে আসতে হবে, এবং এই ইন্টিগ্রেশন, এই যে ডিফারেন্সিয়েশন গুলা, এগুলা লেখা করতে পারবে না, অর্থাৎ লাইন বাই লাইন শুধু করে যেতে হবে। তাহলে আমার কাজের যে ফর্মুলা দাঁড়াইলো সেটা হচ্ছে, এই পর্যন্ত না বুঝলে বলো, আমি কিন্তু সাউন্ড শুনতেছি তোমাদের। বাসায় দরকার আরেকবার দেখো, সমস্যা নেই। এখন দেখো এটাকে খুব দ্রুত ইন্টিগ্রেশনের ফরম্যাটে নিয়ে যাই। ইন্টিগ্রেশন কিভাবে করবো? 0 থেকে 4। তো প্রথমে দেখো 5 দ্বারা গুণ দাও, 5 দ্বারা গুণ দিলে হচ্ছে 5 6 30, 30টি মাইনাস 5 8 40, তারপরে হচ্ছে 3 - 80 + 3t স্কয়ার। বইটা আসছে, হ্যাঁ, তো বইটা আসছে, এটা কিন্তু সময় ছিল 3 মিনিট। তো কতটা ভালোভাবে পারলে তুমি 3 মিনিটে পারবা সেটা ডিসিশন নাও। এখন আসো, এই যে এইটাকে গুণ দিতে হবে, গুণ দিলে দেখো 0 থেকে 4 থাকুক, 30 দ্বারা 3 দিলে গুণ দিলে হয় 90টি, সমস্যা নেই। 30 মানে 3 আর 240টি স্কয়ার, তারপরে কত 33 90 টি কিউব প্লাস মাইনাস, এ দেখো 40 × 3 কত 120, তারপরে -40 দিয়ে গেল হচ্ছে 4 8 32, বা 320টি গুণ করছে আর কি, নরমাল 120 স্কয়ার। তো বুঝতেই পারতেছো প্রত্যেকটারে কি করা লাগবে, আলাদা আলাদা গুলো ইন্টিগ্রেশন করা লাগবে, এবং আপার লিমিট লোয়ার লিমিট বিয়োগ দিতে হবে। অর্থাৎ 90t এর থেকে তুমি 04, হ্যাঁ অবশ্যই যে ডিটি ছিল, ডিটি ছিল, কিন্তু এই যে ডিটি, ডিটি গুণ আছে সবগুলোর সাথে, এই যে ডিটি গুণ আছে। তাহলে এই যে 90t ডিটি এক নাম্বার, আবার 0 থেকে 4, মানে আশা করি বুঝতে পারছো। তো তোমরা এই পর্যন্ত মানে বাকি ইন্টিগ্রেশনটা বাসায় করে বলবা যে ভ্যালু কত ক্যালকুলেটর দিয়ে, বইটা ক্যালকুলেটর অ্যালাউড। আচ্ছা, আমরা একটু আগে যোগ বিয়োগ করে দেই, 0 থেকে 4 পর্যন্ত সাজাবো। টি কিউব আছে কয়টা? একটা, তার মানে সবার প্রথমে হচ্ছে 90 টি কিউব। টি স্কয়ার কয়টা আছে দেখো, 240 120 কত 360, অর্থাৎ 360 টি। তারপরে হচ্ছে
320 আর 90 হচ্ছে 410, তাহলে হচ্ছে প্লাস 410টি, এরপরে হচ্ছে মাইনাস 120। এইটার ইন্টিগ্রেশন বাসায় করবা, করে আমাকে জানাইবা যে রেজাল্ট কত। আমি এটা তোমাদের উপর ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? ইন্টিগ্রেশন কিন্তু এত জটিল হবে না। আচ্ছা, একটা দেখাই দিই যে ফার্স্ট নিয়মটা। তুমি চাইলে প্রত্যেকটা আলাদা আলাদা করে করতে পারো, অর্থাৎ আমি 0 থেকে 4 90 টি কিউব ডিটি এটা একটা নিব, প্লাস 0 থেকে 4 মাইনাস 360 ডিটি নিব, এটাও হবে। এইভাবে করে যোগ বিয়োগ করতে থাকবা। তো আমি একটা দেখাই দিচ্ছি যাতে তোমরা বাসায় বাকিটুকু পারো। তো 90 বাইরে চলে আসবে, টি কিউব রে করলে হয় টি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4, উপরে আপার লিমিট 4, নিচে লোয়ার লিমিট 0, শেষ। তো এইটা থেকে এরপরের লাইন আসবে 90 ইন্টু 4 টু দি পাওয়ার 4 মাইনাস 0 টু দি পাওয়ার 4, আর নিচের 4 বাইরে চলে আসবে, নিচের 4 বাইরে, আর এখানে আপার লিমিট বসাইছো 4 আর 0 বসাইছো লোয়ার লিমিট। তো এইভাবে করে প্রত্যেকটা সবগুলা বের করবা। আশা করি এই ক্যালকুলেশনে তোমাদের প্রবলেম হবে না। এখন ভাইয়া এইটাকে সহজ নিয়মে কিভাবে করতেন, বা আমি যে নিয়মটা প্রেফার করতাম, আমি হচ্ছে ইন্টিগ্রেশনের এই বড় নিয়মটা প্রেফার করতাম না, বাট এটা হচ্ছে কেন সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এটা যে কোনো ক্ষেত্রে যে কোনো ভাবে হোক, ধ্রুব বল হোক, বেরিং ডিরেকশন হোক, ডিরেকশন একই থাকুক বা না থাকুক, সব ক্ষেত্রে এটা প্রযোজ্য। এই জন্য হচ্ছে আমি এটাকে মানে মানে এত গুরুত্ব দেওয়া উচিত তোমাদের আর কি, শিখার জন্য অ্যাটলিস্ট। বাট এখন সময় বাঁচানোর জন্য এত বড়টাকে কিভাবে মিনিমাইজ করা যায়, তো সেটা দেখো, সেটা আমি কিভাবে করি। এইটা রেজাল্টটা কত আসে আমাকে জানাইবা আপার লিমিট লোয়ার লিমিট বসায়া, ঠিক আছে? একটু নিচে 2-3 লাইন ফাঁকা রাখো, বাসা এটা করবা ইন্টিগ্রেশন করে। এখন দেখো সেকেন্ড অ্যাপ্রোচটা দেখো। সেকেন্ড অ্যাপ্রোচ হচ্ছে যে ভাই আমার কাছে তো এম দেয়া আছে হচ্ছে 5 কেজি, স্মরণ দেয়া আছে কত 3t মাইনাস 4t স্কয়ার প্লাস টি কিউব। তো দেখো আমি যদি একে ডিফারেন্সিয়েশন করি, এটা হয়ে যাবে ভি, ভি মানে কি ডিএক্স বাই ডিটি। এটা একটু আগেও বের করছি যে ছিল 3 মাইনাস 8t প্লাস টি স্কয়ার, সরি 3t স্কয়ার। সো তুমি কিন্তু চাইলে ইজিলি কি করতে পারবা, শূন্যতম সময়ে বেগের মানটা বের করতে পারবা, অর্থাৎ ভি জিরো, অর্থাৎ 3 মাইনাস 8 ইন্টু 0 প্লাস 3 ইন্টু 0 স্কয়ার, কত আসতেছে 3। তাহলে ভি জিরো পাইলে হচ্ছে 3। আবার তুমি কিন্তু 4তম সময়ের যে বেগটা সেটাও পেয়ে যাবা v4, অর্থাৎ 3 মাইনাস 8 ইন্টু 4 প্লাস 3 ইন্টু 4 স্কয়ার। তাহলে যেটা দাঁড়াইতেছে 3 মাইনাস 3 8 24 প্লাস 16 3 16 48, অর্থাৎ 27। তাহলে একটা পাইলা 3 মিটার পার সেকেন্ড, আর একটা পাইলা হচ্ছে 27 মিটার পার সেকেন্ড। তো এখন তুমি যদি কাজ শক্তি উপপাদ্য প্রয়োগ করো, কাজ শক্তি উপপাদ্যতে কি বলা ছিল, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি। সো চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি মানে হচ্ছে শেষ বেগ, অর্থাৎ হাফ এম v4 স্কয়ার মাইনাস হাফ এম v0 স্কয়ার, অর্থাৎ শেষ বেগ থেকে আদি বেগের শক্তি বিয়োগ দিলে। তাহলে এটা কিন্তু এক লাইনে হয়ে গেল। তার মানে আগেরটা ইন্টিগ্রেশন করে অনেক বড় হলো, এটা জাস্ট কি করলাম, তুমি বেগের 0তম সময় বেগ কত এবং 4তম সময় বেগ কত সেটা বের করে ফেললাম। আর এটাও জানি যে কাজ শক্তি উপপাদ্য থেকে যে কৃত কাজ হচ্ছে গতিশক্তির পরিবর্তনের সমানুপাত সমান। তাহলে তুমি 4তম সময়ের যে শক্তি তার থেকে 0তম সময়ের টোটাল গতিশক্তি বিয়োগ দিলেই গতিশক্তির পরিবর্তন পাওয়া গেছে, আর হচ্ছে কাজ। এবার কারো কোশ্চেন থাকলে বলো, দুইটা অ্যাপ্রোচ করার পর। এনিওয়ান? ধরে নিলাম সবাই বুঝছো। ইন্টিগ্রেশনেরটার অ্যান্সার কত আসে দেখবা যে এটার সাথে মিলে কিনা, আমাকে জানাইবা কেউ। ইন্টিগ্রেশনের অ্যান্সারটা এটার সাথে মিলে কিনা আমাকে জানাইবা কেউ। এটার অ্যান্সারটা হচ্ছে 528 জুল আসে আর কি। মানে তুমি যদি এখানে বসাও হাফ 5 27 স্কয়ার মাইনাস হাফ 5 3 স্কয়ার, তাহলে এটা আসে হচ্ছে 598 জুল। তো ইন্টিগ্রেশনেরটার অ্যান্সার 598 আসে কিনা আমাকে জানাইবা, সরি 528, 98 না 28।
তো এবার বলো যে প্রথম নিয়মটা কিন্তু 3 মিনিটে করা খুবই টাফ, বাট তুমি যে এই যে গতিশক্তি কাজ শক্তি উপপাদ্যটা তাহলে বুঝতেছো কাজ শক্তি উপপাদ্যটা কোথায় আমাদের হেল্প করে? অনেক কমপ্লেক্স প্রবলেম যদি বেগের মাধ্যমে বের করা যায় সেই জায়গাতে অনেক মানে দ্রুত করতে হেল্প করবে হচ্ছে আমাদের এটা। আশা করি কারো কোনো প্রবলেম নাই। তো এই টাইপের কোশ্চেন এমন না যে শুধু বুয়েটেই আসে, আমি এটা ইয়াতেও পাইছিলাম, মেবি আমার কলেজের কোনো এমসিকিউতে পাইছিলাম, স্মরণের ফাংশন দেয়া বলছে যে কৃত কাজ কত। তো তোমরা ওই অনুযায়ী প্রিপেয়ার্ড হও, ঠিক আছে, প্রিপারেশন নিয়ে রাখো। এখন আসো 3 নাম্বার কোশ্চেনটা। 3 নাম্বারটা এটা 9-10 এর ম্যাথ, দুইটা অ্যাপ্রোচ দেখাই দিলাম, এগুলা শিখবা ভালো করে। 3 নাম্বারটা দেখো, 100 কেজি ভরের কোনো বস্তুর ভরবেগ, অর্থাৎ সলিউশন 3-তে ভর দেয়া আছে 100 কেজি এবং ভরবেগ যেটাকে আমরা পি দ্বারা রিপ্রেজেন্ট করি সেটা দেয়া আছে হচ্ছে 200। ভরবেগের একক হচ্ছে কেজি পার মিটার সেকেন্ড। ওকে, গতিশক্তি কত? এখন আমরা জানি যে গতিশক্তি ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, কিন্তু আমাকে ভরবেগ পিটা আনতে হবে। আমরা যেটা করি যে এম স্কয়ার ভি স্কয়ার আর নিচে একটা টোয়াইজ এম, এটা নিয়ে আসি, অর্থাৎ উপর নিচে এম দ্বারা গুণ দিলাম, তাহলে উপরে এম ভি কে লেখা যায় পি স্কয়ার ডিভাইডেড বাই টোয়াইজ এম, তাহলে এটা 9-10 ছিল পি। তো পি এর ভ্যালু আছে হচ্ছে 200। ভাইয়া হ্যাঁ বলো। আগের ক্যালকুলেশনটা করলে তো 528 আসে না। 528 আসে না? শিওর? হ্যাঁ, এখানে 1800 আসতেছে। বিয়োগ দিছিলা? হ্যাঁ, বিয়োগই তো করো। আচ্ছা দাঁড়াও আমি দেখতেছি। আচ্ছা ওই ইয়ারটাতে ভুলে গেছে আমাদের 4 সেকেন্ডে ভেলোসিটিটা, এটা কত আসে দেখো তো একটু। 19 আসার কথা, 27 না, এটাতে একটু ভুল করছিলাম আমরা, ঠিক আছে। তাও তো 880 আসে। না আচ্ছা দাঁড়াও আমি এটা এটা করো তাহলে, ডেল্টা ই ইকুয়াল টু হাফ এম ভি ফোর স্কোয়ার মাইনাস ভি জিরো স্কোয়ার, তাহলে এই যে 5, এটা আসে 19 স্কোয়ার মাইনাস কত 3 স্কোয়ার। আচ্ছা আদিবেগ কত ধরছিলাম আমরা? হ্যাঁ 3। এবার করে দেখো এটাতে কত আসে, 800 কিভাবে আসে? উনিশ স্কোয়ার থেকে 9 বিয়োগ দাও, মিলছে? আমি করে ধরো 880 আসে। 19 ইন্টু 19 কত আসে 361 মাইনাস 9 352, তাহলে হাফ ইন্টু 5 ইন্টু 17 76 5 তা 35। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, 800 কত? 80। 880, হ্যাঁ ঠিক আছে তাহলে এটাই আসলে ওই আমার কোশ্চেনটাতে এম এর মানটা 3 কেজি ছিল, আমরা ধরছিলাম কত 5 কেজি না, তো ঠিকই আছে। 3 দ্বারা যদি 176 গুণ দাও তাহলে হচ্ছে ওই যে 328 আসছে, আর 5 দ্বারা গুণ দিলে 580, তো সমস্যা নাই। এই ক্যালকুলেশন নিয়ে তো মাথা ব্যথার কিছু নাই, তুমি নিয়ম শিখতেছো কিনা এটাতে অনেক ভালো করে ফোকাস করবো। আচ্ছা ঠিক আছে, ভালো করছো, ধন্যবাদ। বাকি একজনও ট্রাই করো নাই, একজন শুধু অ্যান্সার মিলাইছে। আচ্ছা ইন্টিগ্রেশনেরটা দেখবা 5 কেজি ধরেই করো, 880 আসে কিনা আমাকে জানাইবা নেক্সট ডে। আচ্ছা এটা তো করে ফেলছি তাই না? পি ইকুয়াল টু ছিল 200, এটা আমরা বলছিলাম যে ই কে সবসময় যে হাফ এম বি স্কয়ার দেওয়া হবে এরকম না, মাঝে মাঝে কি আসে পি স্কয়ার বাই টয়েস এন দেওয়া আসে, অর্থাৎ 200 স্কয়ার মাইনাস 2 ইন্টু 100। এটা দেখো ক্যালকুলেটর ছাড়া কিভাবে করবা, 200 ইন্টু 200 আর নিচে 100 ইন্টু 200 মানে কত 200, দেখছো ইজিলি বোঝা যায় যে 200
জুল। তো এরকম অনেক ম্যাথ হচ্ছে ক্যালকুলেটর ছাড়াই করতে হবে। এরপরে আসো যে 4 নাম্বারটা। তো 4 নাম্বারটার ক্ষেত্রে আমাদের যে শক্তির যে আমরা ডেফিনিশন নিয়ে আসছিলাম, সেই শক্তির ডেফিনিশনটা আমাদের আবার এখানে হেল্প করবে। কিভাবে দেখো, 4 নম্বরে যেটা বলছে যে একটি রাইফেলের গুলি একটি তক্তা ভেদ করতে পারে, গুলির বেগ n গুণ করা হলে কয়টি তক্তা ভেদ করতে পারবে? ঠিক আছে, তো এটা খেয়াল করো, খুব ইজি। কারণ এইটা ধরো একটা তক্তা, হ্যাঁ, তো তক্তাতে যাওয়ার সময় বুলেটের একটা বেগ থাকে, ঠিক আছে। তার মানে এই যে গুলি বা বুলেট, সে এখানে একটা আদিবেগ একটা কিছু নিয়ে যায়, হ্যাঁ, আদিবেগ হচ্ছে ধরো আদিবেগ ইউই ধরলাম। তো সে তক্তাটা ভেদ করতে 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 করতে, তো আমরা যখন বলে দিই যে একটা গুলি একটা তক্তা ভেদ করতে পারে, তার মানে বোঝায় যে গুলিটা একটা বেগ নিয়ে যায় এবং তক্তাটা ভেদ করার সাথে সাথে তার যে শেষ বেগটা, অর্থাৎ এইখানে আসার পরে এই গুলিটার শেষ বেগ হয়ে যায় 0। এটাকে এটা বুঝায় আর কি। মানে এমনও হইতে পারতো যে তক্তাটা ভেদ করার পরও আরো বেগে যাইতে পারে, বাট নর্মালি এটা বুঝায় না। নর্মালি বুঝায় যে যখন বলে যে একটা গুলি একটা তক্তা ভেদ করতে পারে, তার মানে আসলে ম্যাক্সিমাম সময় ধরে নেওয়া হয় যে গুলিটা ভেদ করার পর থেমে গেছে, একদম বের হওয়ার সাথে সাথে থেমে গেছে। তাহলে একটা জিনিস আমরা খেয়াল করছিলাম যে যদি গতিশক্তির পরিবর্তন হয় সেটা কৃত কাজ হয়। তার মানে আসলে এই যে তক্তাটা গুলিটাকে বাধা দিতেছে, বাধা দেওয়ার ফলে এই গুলির কি হয়েছে, গতিশক্তির পরিবর্তন হয়েছে। তাহলে আমরা জানি যে চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি এটা ইকুয়াল টু কি, ওয়ার্ক ডান। তাহলে এই যে কাজের হিসাব যদি করো, গতিশক্তির পরিবর্তন কত আসতেছে, যেই বেগ নিয়ে সে শুরু করছিল, অর্থাৎ আদিবেগ ইউ নিয়ে শুরু করছিল, তাহলে এই পরিমাণ কিন্তু কাজ করতে হয়, ঠিক আছে। এখন আমরা যখন পরের কোশ্চেনটা করলাম যে গুলির বেগ n গুণ করা হলে, অর্থাৎ আগে ছিল ইউ, এখন ধরো n ইউ, তাহলে কয়টি তক্তা ভেদ করতে পারে? তাহলে আমি আবার উল্টা কনসেপ্টে যাব। তাহলে n গুণ করা হলে গতিশক্তি কত? গতিশক্তি হচ্ছে হাফ m, আগে ছিল ইউ এখন হচ্ছে n ইউ। তাই এটা সমান কত লেখা যায়, হাফ m n স্কয়ার ই স্কয়ার, যে জায়গাতে তুমি n স্কয়ার বাইরে আনলে লেখা যায় হাফ m ই স্কয়ার। তো এই যে দেখো হাফ m ই স্কয়ার, এটা কিন্তু আগের কৃত কাজের সমান ছিল। তার মানে তুমি এখানে লিখতে পারো n স্কয়ার w। সেইটা থেকে বুঝতে পারলা যে n গুণ করার কারণে যে গতিশক্তি বাড়ছে, সেই গতিশক্তিটা হচ্ছে আগের যে কৃত কাজ ছিল তার n স্কয়ার গুণ। তার মানে আগের কৃত কাজে শুধু একটা তক্তা ভেদ করতো, তাহলে এখন দেখতেছো n স্কয়ার ইন্টু আগের কৃত কাজ। তার মানে আগের তো এখন টোটাল কত বেশি কাজ করতে পারবে, n স্কয়ার গুণ। তার মানে ধরা যায় যে n গুণ করলে এখন তক্তা ভেদ করতে পারবে কয়টা? তো তুমি লিখতেই পারো যে n স্কয়ারটা আর কি, n স্কয়ারটি তক্তা ভেদ করতে পারবে আর কি। সুতরাং n স্কয়ারটি তক্তা। তো পরীক্ষার হলে যদি বলা হয় 4 গুণ করা হয়েছে, তার মানে 4 স্কয়ার কত, 16টা তক্তা যাইতে পারবে। যদি বলা হয় 5 গুণ, তাহলে 25টা, 6 গুণ 36টা। কিভাবে? এখানে কিন্তু আবারও বলতেছি যে এটা 9, 10-এ আমি হয়তো বা ম্যাথ পারতাম, 9, 10-এ একটা জায়গায় কোশ্চেন করতে যে আমি একবার পাইছিলাম, তখন মুখস্থ করছিলাম যে n গুণ করলে n স্কয়ার করে দেব। বাট এখন তোমাদের যেহেতু শক্তি আর কাজের প্রপার ডেফিনিশনটা জানো, তুমি কিন্তু এটা বুঝতেছো যে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, এটার রেজাল্ট হচ্ছে কৃত কাজ, অর্থাৎ ওয়ার্ক ডান হবে। তাহলে এইখানে যখন বেগের চেঞ্জ হইতেছে, তার মানে কিছু কাজ করতেছো, সেই কাজটাই আমরা বলেছি যে যেহেতু এটা সমান, তাহলে হাফ এন স্কয়ার। আর পরবর্তীতে দেখাইলাম এন গুণ করলে তো বিভব টোটাল শক্তি কত সেটা তো জানি, সেটা হবে হাফ এম, এই যে বেগের স্কয়ার। সেটা থেকে আমি কোনোভাবে দেখাইতে পারলাম যে এন স্কয়ার ইন্টু আগের কৃত কাজের সমান হয়। তার মানে কৃত কাজটা এন স্কয়ার গুণ বেড়ে গেছে এই শক্তির কারণে। তাহলে আগে একটা বেরোতো, এখন হচ্ছে এন স্কয়ারটা বের হবে। তো এইভাবে আর কি শক্তির যেই পরিবর্তনগুলো সেগুলা খুব ইজিলি করা যায়, মডিফাই করা যায়। তো এটা ছিল হচ্ছে যে এন স্কয়ারটি তক্তা বেশি ভেদ করতে পারো। তো আরেকটা ম্যাথ দেখাচ্ছে, 5 নাম্বার ম্যাথ, এটা খুব ইজি। সেটা হচ্ছে যে ধরো তুমি একটা বস্তু বৃত্তাকারে ঘুরাচ্ছ, একটা বস্তুকে বৃত্তাকারে ঘুরাচ্ছ। কিভাবে ঘুরাচ্ছ, যে প্রতি মুহূর্তে তুমি হচ্ছে স্পর্শকের সাথে, যে এখানে যদি একটা স্পর্শক থাকে তার সাথে 60 ডিগ্রি কোণে একটা বল প্রয়োগ করতেছো এফ, ঠিক আছে। আর এই যে বৃত্তপথের রেডিয়াস দেওয়া হচ্ছে আর। তাহলে আমি কি বললাম, যে বৃত্তপথের স্পর্শকের সাথে 60 ডিগ্রি কোণে তুমি একটা ফোর্স অ্যাপ্লাই করতেছো প্রতিনিয়ত। কোশ্চেন হচ্ছে যে যেখান থেকে শুরু করছো
পুরাটা ঘুরে আবার একই বিন্দুতে আসতে কৃতকাজ কত হবে? অর্থাৎ এই ও থেকে শুরু করছো, এফ বল প্রয়োগ করে তুমি পুরাটা ঘুরে, এবং বলে দিলাম যে এখানে যে বস্তু, সে বস্তুর ভর হচ্ছে এম কেজি, তো কৃতকাজটা কত? তো এর জন্য হচ্ছে আমাদের একদম নর্মাল ডেফিনিশনে যাব। কি ডেফিনিশনে? আমরা বলছিলাম যে ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট ডিএক্স কস থিটা ইন্টিগ্রেশন। ঠিক আছে? তো এখানে যেহেতু বলছো যে বলটা কখনো চেঞ্জ হয় না এবং 60 ডিগ্রিটাও চেঞ্জ হয় না, তাহলে কিন্তু আমি বাইরে এফ কস থিটা এই দুইটা নিয়ে আসতে পারি, তাহলে থাকবে কি শুধু ডিএক্স। আচ্ছা, এখানে এই থিটাটা কিন্তু চেঞ্জ হইতেছে না, এই জন্য বাইরে নিয়ে আসছে। 60 ডিগ্রি অলওয়েজ সেম, অর্থাৎ এই থিটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখন এখান থেকে কি দাঁড়াইতেছে বলতো? তুমি এই পয়েন্ট থেকে শুরু করে পুরাটুক নিয়ে আসছো, এটা মানে কি? তুমি শুরু করছিলা ইনিশিয়াল একটা পজিশন থেকে, আর পুরাটা ঘুরে আনা মানে হচ্ছে টোয়াইস পাই আর পর্যন্ত। আচ্ছা, এখানে এইভাবে লিমিট বসানোর দরকার নেই, আমরা শুধু এটাই বুঝতেছি যে এই ডিএক্স ইন্টিগ্রেশন করা মানে কি, এই ক্ষুদ্র অংশ নিচে আর পরের অংশ, তার মানে আস্তে আস্তে পুরাটা নিয়ে নিছে। তো বৃত্তাকার পথের পুরাটার দৈর্ঘ্য হয় পরিধির সমান, তাহলে এটার ইন্টিগ্রেশন করলে রেজাল্ট আসবে হচ্ছে 2 পাই আর। তার মানে এই যে বৃত্তপথ হওয়ার কারণে তুমি এটার ইন্টিগ্রেশনটা হচ্ছে নোন ছিল, এই জন্য বের করছো। তাহলে কাজের অ্যামাউন্টও বের হবে 2 পাই আর ইন্টু এফ কস থিটা। এফ কস 60 ডিগ্রি, যদিও ধরো আমি বলে দিতে পারি এফটা হচ্ছে 5 নিউটন, আরটা হচ্ছে 2 মিটার। তাহলে এখানে বসাই দাও 2 পাই ইন্টু 2 5 cos 60, তো ভ্যালু বের হয়ে যাবে। এটার ভ্যালু কত এটা আমার জানা, ঠিক আছে? আজকে এতটুকুই। তো নেক্সট দিন আমরা হচ্ছে বিভব শক্তিতে যাব। বিভব শক্তিতে অনেক কিছু শিখতে হবে, আর এই গতি রিলেটেড সকল ম্যাথ একটু বাসায় করবা নিজ দায়িত্বে। আমি অনেকগুলো করাই দিলাম, তোমরা সব করে ফেলবা। গতি শক্তি রিলেটেড, শক্তি রিলেটেড, বল সংক্রান্ত, বিভব শক্তির গুলো আমরা নেক্সট দিন দেখবো।